আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে যে পরীক্ষাটা হয়ে গেল হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এটার যে 30টি এমসিকিউ আসছিল রাজশাহী বোর্ডে, এই এমসিকিউ এর সমাধান দেবো আজকে। এখানে আমরা কোন সেট থেকে অ্যান্সার দেবো? সেট খ থেকে। কোন সেট থেকে? সেট খ। আশা করি সবাই উত্তরগুলো মিলে নেবেন। প্রথম প্রশ্ন, এখানে বলা আছে হাসান ব্রাদার্স এর নিকট হতে 10% বার্তায় পাওয়া গেল 5,400 টাকা। এখানে প্রশ্নটা বলা আছে হাসান ব্রাদার্স এর নিকট হতে 10% বার্তায় পাওয়া গেল 5,400 টাকা। বার্তার পরিমাণ কত? এখানে বার্তাই বলছে, এখানে কি বলছে? বার্তাই। তার মানে বার্তা বাদ দেওয়ার পর টাকা আছে কত? 5,400। বার্তা বাদ দেওয়ার পর কত টাকা আছে? 5,400 টাকা। তাহলে আমরা কোনো কিছু 100 মনে করি। কত মনে করি? 100। তাহলে এখানে যেহেতু 10% বার্তা বাদ দেওয়ার পর আছে, তাহলে এটা মনে করবো আমরা 90। এটা কত মনে করব? 90। আর গুণ দিব আমরা 10 দিয়ে, তাহলে আমরা বার্তার পরিমাণ পেয়ে যাব 600 টাকা। কত টাকা? 600 টাকা। তাহলে এই 1 নম্বরের উত্তর হচ্ছে খ। 1 নম্বরের উত্তর কি? খ। কারণ খতে দেওয়া আছে 600 টাকা। খতে কত দেওয়া আছে? 600 টাকা। আচ্ছা, আমরা 2 নম্বর দেখি। 2 নম্বরে কি বলা আছে? 2 নম্বরে বলা আছে ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়। এখানে বলছে ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়। আসলে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হয় ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে হয় কি? ক্রেডিট। আর এখানে বলছে দায় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট, আর দায় হ্রাস পাইলে হয় কি? হয় ডেবিট। তাহলে সেই যুক্তিতে এখানে দেখা যাচ্ছে যে ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়? ক্রেডিট দ্বারা বোঝাচ্ছে যে হলো সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি। 2 এর উত্তর কি? খ। সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি। সম্পদ হ্রাস, দায় বৃদ্ধি। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর দেখি। 3 নম্বর কি বলা আছে? লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি? আমরা জানি কোথাও যখন কোনো কিছু খুঁজে না পাওয়া যায়, জমির যে যখন কোথায় পাওয়া যায়, জমি যখন খতিয়ান খুঁজে পাওয়া যায় যে কোথায় আছে, কত নম্বর দাগে আছে, সেই রকম লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল হলো খতিয়ান। তাহলে 3 এর উত্তর হচ্ছে ক, খতিয়ান। খতিয়ান। ঠিক আছে, আমরা এবার 4 নম্বর দেখি। 4 বলা আছে ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে লেখা হয় কোনটি? ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে লেখা হয় কোনটি? আসলে এখানে ব্যাংকের সাইড বোঝাচ্ছে, ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে লেখা হয়। সবগুলো উত্তর দেখে মনে হচ্ছে আসলে অন্যগুলো হবে, কিন্তু আসলে না। এটার উত্তর হবে ব্যাংক জমা। এটা কি হবে? ব্যাংক জমা। তাহলে 4 এর কত হচ্ছে? 4 এর হচ্ছে গ। উত্তর কি? ব্যাংক জমা। ব্যাংক জমা। এবার আমরা 5 নম্বর দেখি। 5 নম্বর বলা আছে দ্বৈতজের সংশোধনের পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী। দ্বৈতজের সংশোধন পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী। দ্বৈতজের বলতে কি বোঝাচ্ছি? একটা নগদান সাইডও থাকবে, ওইদিকে কি সাইড থাকবে? ব্যাংক সাইডও থাকবে। এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি যে নগদান বই ও ব্যাংক বিবরণী উভয় উদ্বৃত্ত নিয়ে করা হয়। অবশ্যই মিলকরণের পর উভয় উদ্বৃত্ত সমান হয়। হ্যাঁ, এটাও ঠিক আছে। ব্যাংকের সঠিক উদ্বৃত্ত পাওয়া যায়। তার মানে দ্বৈতজের কাজ কি? দুই উদ্বৃত্ত কি হবে? সমান হবে। নগদান বই এবং ব্যাংক বিবরণ উভয় উদ্বৃত্ত নিয়ে কি কাজ করা হয়, আর ব্যাংকের সঠিক উদ্বৃত্ত এখানে পাওয়া যায়। তাহলে উত্তর হচ্ছে কি? 1, 2, 3। তার মানে উত্তর হচ্ছে এখানে ঘ। উত্তর কত? ঘ। ঘ কি হচ্ছে? 1, 2 এবং 3। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। 6 নম্বর যাব। 6 নম্বরে 6 দেখতে পাচ্ছি আমরা ব্যাংক নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত 50,000 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত 50,000 টাকা। ব্যাংক বিবরণী সংশোধনের নিমিত্তে দেখা যায় ব্যাংকে জমাকৃত চেক 5,000 টাকার স্থলে হিসাব রক্ষক 500 টাকা লেখেন। কত টাকা লিখছে? যেখানে 5,000 টাকা লেখার কথা ছিল সেখানে হিসাব রক্ষক ভুল করে কত টাকা লিখছে? 500 টাকা লিখছে। তার মানে কত টাকা লেখেনি? এখানে 4500 টাকা লেখেনি। কত টাকা লেখেনি? 4500 টাকা ভুল করে লেখেনি। তাহলে অবশ্যই উত্তর হবে কত? 4500। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে জমাকৃত চেক বাবদ নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে কত টাকা জমা দিতে হবে? অবশ্যই যেটা ভুল করছিল সেইটা। তাহলে 6 এর উত্তর হবে খ। উত্তর হবে কত? খ, 4500 টাকা। কত টাকা? 4500 টাকা। আমরা 7 নম্বর দেখি। 7 বলা আছে উক্ত ভুল সংশোধন করা হলে আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব পড়বে? উক্ত ভুল সংশোধন করা হলে আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব পড়বে? কি প্রভাব পড়বে?
চলতি সম্পদ বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? চলতি সম্পদ বৃদ্ধি পাবে এবং ব্যয় উদ্বৃত্ত বৃদ্ধি পাবে। এখানে কিন্তু দায় বৃদ্ধি পাবে না, তাহলে উত্তর হচ্ছে 1 আর 3। 1 আর কত? 3। তাহলে এটা উত্তর দেওয়া আছে ক্ষয়তে। উত্তর কোনটাতে দেওয়া আছে? ক্ষতে। তাহলে 1 ও 1 2 3। 8 নম্বর দেখি আমরা। 8 কি বলা আছে? 8 নম্বরে বলা আছে কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? কোনটি রেওয়া মিলে কি অন্তর্ভুক্ত হয় না? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না যেগুলা পণ্য জাতীয় জিনিসগুলা 31 তারিখের গুলো অন্তর্ভুক্ত হয় না। সেরকম মণিহারি যদি আমাদের প্রারম্ভিক মণিহারি থাকে, এটা কিন্তু 1 তারিখে বোঝায়। আর এখানে আছে অব্যবহৃত মণিহারি, এটা অবশ্যই কি 31 তারিখের। তাহলে এটা কি আসবে না। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? 8 এর ক, অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত কি? মণিহারি। উত্তর। তারপর আমরা 9 নম্বর দেখি। 9 বলা আছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় যন্ত্রপাতি হিসাবে ক্রেডিট করার পরিবর্তে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, যন্ত্রপাতিটা কি জিনিস? যন্ত্রপাতিটা হলো আমাদের সম্পদ জিনিস। কি জিনিস? সম্পদ। সেই সম্পদকে যদি আয় হিসাবে লেখা হয়, মানে সম্পদকে যদি খরচ হিসাবে লেখা হয়, তাহলে সেটা কি হয়ে যায়? নীতিগত ভুল হয়ে যায়। তার মানে সম্পত্তিক ব্যয় হিসাবে দেখা যাবে না, সম্পত্তি কি দেখাতে হবে? সম্পদ হিসাবে দেখাতে হবে। তাহলে এটা ভুলটা পাওয়া যাচ্ছে আমাদের। কি ভুল এটা? 9 এর ক। 9 এর ক হলো নীতিগত ভুল। নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। আমরা 10 নম্বর দেখি। 10 বলা আছে রেওয়া মিলের একটি হিসাবের ক্রেডিট যে 240 টাকা, মানে ক্রেডিট দিকে 240 টাকা হবে। ভুলের ডেবিট কলামে ওই দিকে তো বসায়নি, উল্টা দিকে ডেবিট দিকে বসা হয়েছে। কত? 2400 টাকা। কত টাকা? 2400 টাকা। অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়া মিলে দুই প্রান্তে পার্থক্য কত টাকা হবে? অন্যান্য সব ঠিক আছে, আমি ডেবিট দিকেই 2400 টাকা লিখে বসে আছি, ক্রেডিট দিকে তো আমি লিখিই নাই। ক্রেডিট দিকে আমি কি 240 টাকা লিখিই নাই। তাহলে দুই দিকের পার্থক্য হবে ওই 240 কি 2400 প্লাস ওই 240 সহ। তাহলে উত্তর হবে 10 এর ঘ। 10 এর ঘ কত হবে? 2640 টাকা। 2600 কত? 40 টাকা। আচ্ছা, আমরা 11 নম্বর দেখে নেই। 11 নম্বর বলা আছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আমরা জানি পণ্য জাতীয় জিনিসগুলো 1 তারিখের গুলো অন্তর্ভুক্ত হয় না। কয় তারিখের? বছরের শুরুর 1 তারিখের গুলো অন্তর্ভুক্ত হয় না। আর সম্পদগুলা 11 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে যে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না বলছে এখানে। কোনটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? এখানে বলা আছে যে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, প্রারম্ভিক ক্যাশ, না সমাপনী মজুদ পণ্য। তাহলে রেওয়া মিলে কোনটা আসে না? পণ্য জাতীয় জিনিসগুলো 1 তারিখের গুলো আসে, কিন্তু 31 তারিখের গুলা আসে না। তারপরে দেখা যাচ্ছে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, এগুলা আবার 31 তারিখের গুলো আসে, 1 তারিখের গুলা আসে না। প্রারম্ভিক ক্যাশ এটাও আসে কি 31 তারিখের, 1 তারিখের গুলা আসে না। তাহলে 1 2 3 সবগুলাই হবে। তাহলে আমরা পাচ্ছি 11 কত? 11 ঘ। 1 2 1 2 3 মানে উভয়। নেক্সট আমরা 12 নম্বর প্রশ্নে যাব। 12 নম্বর প্রশ্ন দেখতেছি আমরা একটি রেওয়া মিলের ক্রয় 20,000 টাকার পরিবর্তে 15,000 টাকা এবং বিক্রয় 50,000 টাকার পরিবর্তে 45,000 টাকা লেখা হলো। এই ভুলগুলো সত্ত্বেও রেওয়া মিল মিলে গেল। রেওয়া মিল কি হয়ে গেল? মিলে গেল। যখন আমরা একটা হিসাবের দ্বারা আরেকটা হিসাবের মাধ্যমে যখন রেওয়া মিল মিলে যায়, তখন সেটাকে আমরা বলি কি? পরিপূরক ভুল। সেটা কি ভুল বলা হয়? পরিপূরক ভুল বলা হয়। তাহলে 12 নম্বরের উত্তর হচ্ছে আমাদের খ। 12 কত? খ, পরিপূরক ভুল। পরিপূরক ভুল। এবার 13 নম্বর দেখি আমরা। 13 নম্বর কি বলা আছে? 13 নম্বর বলা আছে এই যে উদ্দীপকটা আমরা পড়লাম, রেওয়া মিলের যোগফল কত টাকা কম বা বেশি লেখা হয়েছে। কত টাকা কম বা বেশি লেখা হয়েছে? এখানে দেখো রেওয়া মিলের ক্রয় 20,000 টাকার পরিবর্তে লিখছে 15,000 টাকা, বিক্রয় 50,000 টাকার পরিবর্তে লিখছে 45,000 টাকা। দেখা যাচ্ছে যে সবসময় কি 5,000 টাকা কম লেখা হয়েছে না? 5,000 টাকার পার্থক্য হচ্ছে দুই উভয় পাশে। কত টাকার পার্থক্য? 5,000 টাকা। তাহলে এটার উত্তর হবে 13 ক।
13 কত কম, এই 5,000 টাকা কম। 5,000 টাকা কি দেখানো হয়েছে? 5,000 টাকা কম দেখানো হয়েছে। 14 নম্বর দেখি আমরা। 14তে বলা আছে আর্থিক অবস্থা নির্ণয়ের উপাদান হলো, মানে আর্থিক অবস্থার বিবরণীতে কি কি থাকে। এখানে একে দেওয়া আছে সম্পদ, দুইয়ে দেওয়া আছে দায়, তিনে দেওয়া আছে মালিকানা সত্ত্ব, সবগুলোই থাকে। কারণ আর্থিক অবস্থার বিবরণী সম্পদ এক সাইডে থাকে, আরেক সাইডে কি থাকে? দায় ও মালিকানা সত্ত্ব থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে উত্তর কোনটা? 1 2 3, 1 2 3 আছে ঘ নম্বরে। কোথায় আছে? ঘ। তাহলে 1 2 এবং 3। 15 নম্বরে আমরা দেখি কি বলা আছে। হিসাবকাল শেষে আয় ও ব্যয় জাতীয় হিসাব বন্ধ করার জন্য কোন দাখিলা প্রদান করতে হয়? আমরা সাধারণত হিসাবকাল শেষে আয় এবং খরচ বা ব্যয় এগুলো হিসাবগুলো বন্ধ করে থাকি। কি করে থাকি? বন্ধ করে থাকি। সেটা কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে এই উত্তরটা আমরা পাচ্ছি ঘ নম্বরে। উত্তরটা কোথায় পাচ্ছি আমরা? ঘ নম্বরে। তাহলে 15 ঘ উত্তর হবে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা। 16 নম্বর দেখি আমরা কি উত্তর দেওয়া আছে। 16 আছে কার্যপত্র প্রস্তুতের হিসাব কাল হতে পারে। আচ্ছা, কার্যপত্র একটা কিন্তু সাময়িক হিসাব। এটা কি সাময়িক হিসাব? এটা কিন্তু একটা একবারে প্রকৃতপক্ষে হিসাব না। এটা এই জন্য আমাদের 1 মাসের জন্য তৈরি করা হতে পারে, 6 মাসের জন্য করা হতে পারে, 3 মাসের জন্য করা হতে পারে, অথবা 1 বছরের জন্য করা হতে পারে। সেই জন্য এটা আমাদের উত্তর হবে, এখানে আছে 1 বছর, 1 মাস, 6 মাস, এগুলো সবগুলো হবে। তাহলে 16 উত্তর হচ্ছে ঘ। 1 2 এবং 3, মানে 1 বছর, 1 মাস, 6 মাস, সবকটা উত্তরই হবে। এবার আমরা দেখছি 17 নম্বর। 17 কি বলা আছে। আন্তঃফেরত। আন্তঃফেরত আসলে কি জিনিস? আন্তঃফেরত মানে হলো বিক্রয় ফেরত। আমরা জানি বিক্রয় ক্রেডিট, বিক্রয় কি ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত কি হবে? ডেবিট হবে অবশ্যই। আচ্ছা, ডেবিটের জিনিস ভুল করে ক্রয় হিসেবে লেখা হয়েছে। ক্রয় তো লেখার কথা না, এখানে আমরা ভুল করে কেন ক্রয় লিখবো? আন্তঃফেরতই ডেবিট লিখবো। কিন্তু এখন আমরা কি করবো? সংশোধন করব। যেহেতু ভুল করছে, ক্রয় ডেবিট বানাই দিচ্ছে, তাহলে ক্রয় কি করতে হবে? ক্রেডিট করে দিতে হবে। আর আমার যেটা অরিজিনাল হওয়ার কথা আন্তঃফেরত ডেবিট, সেটা আন্তঃফেরত ডেবিটই হবে। তাহলে এখানে আমরা উত্তর হবে ক নম্বর। উত্তর কত হবে? ক। ক লিখবো আমরা আন্তঃফেরত ডেবিট, আন্তঃফেরত ডেবিট, আর ক্রয় হিসাব, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। এবার আমরা 18 নম্বর প্রশ্নে যাই। 18 নম্বরে বলা আছে কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত হয় না? কোনটি আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শিত হয় না? সাধারণ সঞ্চিতি হয়, বিশেষ সঞ্চিতি হয়, মূলধন সঞ্চিতি হয়। এখানে ব্যতিক্রম একটা নাম দেখেছি আমরা, গুপ্ত সঞ্চিতি। কেউ যদি কোনো কিছু গোপন করে রাখে, সে কি সেটা প্রদর্শন করবে কখনো? তাহলে এটার উত্তর হবে কত? 18 গ, গুপ্ত সঞ্চিতি। গুপ্ত সঞ্চিতি। 19 নম্বর দেখি আমরা। 19-এ বলা আছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত? আচ্ছা, তোমরা বলো তো যে বিক্রয় আগে না বিক্রিত পণ্যের ব্যয় আগে? বিক্রিত পণ্যের ব্যয়ের সঙ্গে মুনাফা যোগ করার পরেই তো আমাদের বিক্রয় পাবো। বিক্রিত পণ্যের ব্যয় এর সাথে কি মুনাফা, মুনাফা যোগ হলে তো আমরা কি পাই? বিক্রয় পাই। কি পাই? বিক্রয় পাই। তাহলে এখানে পার্সেন্টেজটা দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত পার্সেন্ট? 20%। তাহলে অবশ্যই কি, যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় আগে আসছে, তাহলে এর উপর মুনাফার হারটা একটু বেশি হবে। অবশ্যই কি বেশি হবে। এখানে বেশি উত্তর দুটো দেওয়া আছে, একটা আছে 25%, একটা আছে 33.113%। তাহলে আমরা এখন উত্তরে যাই। আমরা দেখি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত আছে? 20%। হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত? তাহলে আমরা লিখি 20, তাহলে ভাগ দিব কত? আগে যাচ্ছি আমরা 80 গুণন 100। তাহলে উত্তর হচ্ছে কত পার্সেন্ট? 25%। কত পার্সেন্ট হচ্ছে উত্তর? 25%। তাহলে এটা উত্তর আছে কত? গতে আছে 19-এর গ। গতে আছে কত? 25%। তারপর আমরা দেখি
20 নম্বর, 20-এ মালিকের স্বত্বাধিকার 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। এ সমান এল প্লাস ও ই, এ সমান এল প্লাস ও ই। তাহলে আমাদের মালিকানা স্বত্বাধিকার আছে এখানে 60,000। কত হাজার? 60,000। এরপর দেখা যায় মোট সম্পদ আছে 80,000, মানে এ আছে 80,000, এ আছে কত? 80,000। তাহলে দায়ের পরিমাণ দেখা যাচ্ছে অটোমেটিক কত হবে? এই দুই পাশে মিলতে হবে না? এইদিকে আছে 80,000, এদিকে আছে 60,000, তাহলে এখানে উত্তর হবে 20,000। আর উত্তর আমাদের কোনটা? এটাই। তাহলে 20-এর হলো গ। 20-এর কি? গ। কত হাজার? 20,000। একটা মজার ব্যাপার যে 20 নম্বর প্রশ্নের উত্তরও 20,000। এরপর আমরা 21 নম্বর দেখব। 21-এ দেখা যাচ্ছে যে নিট ক্রয় নির্ণয়ের ক্ষেত্রে ক্রয় হতে কি বাদ দিতে হয়? আমরা জানি নিট ক্রয় বলতে কি নিট এন্ড ক্লিন, এর ভিতর কোনো ফেরত থাকবে না, কোনো বাট্টা থাকবে না। তাহলে এখানে দুইটা জিনিস পাচ্ছি আমরা, একটা পাচ্ছি ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন হবে না, আর ক্রয় ফেরত। তাহলে 1 আর 3, 1 আর 3 আছে খ নম্বরে। 1 আর 3 কোথায় আছে? খ নম্বরে। 1 আর 3। তাহলে এখানে কি হবে? কোন দুটো হবে? ক্রয় বাট্টা আর ক্রয় ফেরত। ক্রয় বাট্টা আর ক্রয় ফেরত। 22 নম্বর দেখি আমরা। 22-এ বলা আছে, উদ্দীপক দেওয়া আছে 22 এবং 23। 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপনী মজুদ 40,000 টাকা। সমাপনী মজুদ 40,000 টাকা, যার বাজার মূল্য 30,000 টাকা। বাজার মূল্য কত টাকা? 30,000 টাকা। তাহলে আমরা কোনটা নিব? ছোটটা নিব। তাহলে বাজার মূল্য 30,000 টাকা। অন্যদিকে সমাপনী মজুদের মধ্যে 5,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। আমরা জানি সমাপনী মজুদের ভিতরে যদি কোনো আগুনে বিনষ্ট পণ্য থাকে, তাহলে সেটা বাদ দেওয়ার পর আমাকে কি করতে হয়? সমাপনী মজুদ নির্ণয় করতে হয়। কি করতে হয়? সমাপনী মজুদ নির্ণয় করতে হয়। তাহলে দেখা যায় 2024 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা হবে? তাহলে কত টাকা হবে এখানে? তাহলে 30,000 থেকে আমাদের এই 5,000 টাকার আগুনে বিনষ্টটা বাদ দিতে হবে। তাহলে উত্তর হবে এখানে কত? 25,000। কত উত্তর হবে? 25,000। তাহলে 22-এ ঘ। 22-এর ঘ। কত হাজার? 25,000 টাকা। এরপর দেখি আমরা চলতি সম্পদের পরিমাণ কত। মানে আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের কি করতে হবে? চলতি সম্পদের পরিমাণ বসাতে হবে। সেখানে এই যে সমাপনী মজুদ তো 25,000 টাকাটা হবে উইথ, এই যে বীমা দাবি বলছে, বীমা কোম্পানি 40% অর্থ দিতে রাজি হয়েছে। কোন টাকার? এই 5,000। তাহলে এই 5,000 যদি আমরা 40% করি, 40% করলে আমাদের হবে কত টাকা? 2,000 টাকা। কত টাকা? 2,000 টাকা। তাহলে আমাদের এখানে সমাপনী মজুদ আছে 25,000। কত হাজার? 25,000 প্লাস বীমা দাবি 2,000, এ মোট কত হলো? 27,000। কত হাজার? 27,000। তাহলে উত্তর হবে কত? 23-এর উত্তর হবে গ। 23-এর উত্তর গ। কত হাজার? 27,000 টাকা। 27,000 টাকা। ঠিক আছে। এরপর আমরা 24 নম্বর দেখবো। 24, 25। এরপর দেখবো আমরা 24 নম্বর। 24-এ বলা আছে অনাদায়ী পাওনা ধার্য করা না হলে, অনাদায়ী পাওনা যদি ধার্য করা না হয় তাহলে কি হবে? নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে, নিট মুনাফা কম প্রদর্শিত হবে, সম্পদের মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে। আচ্ছা, অনাদায়ী পাওনা একটা খরচ, একটা কি খরচ, এটা যদি আমরা না দেখাই তাহলে নিট মুনাফা কি হবে? অতিরিক্ত প্রদর্শিত হবে। তার মানে এক হচ্ছে নিট মুনাফা কম প্রদর্শিত হবে, এটা ভুল। সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে, কারণ আমরা যদি অনাদায়ী পাওনা প্রাপ্য থেকে না বাদ দেই তাহলে কি দেখাবে? সম্পত্তির মূল্য বেশি দেখাবে না। তাহলে এটার উত্তর হচ্ছে খ। 24-এর কত? খ। তার মানে 1 ও 2, 1 ও 3, 1 ও 1, 2, 3। এরপর দেখি আমরা 25 নম্বর। কত নম্বর? 25। রেওয়া মিলের 15% বিনিয়োগ। কত পার্সেন্ট বিনিয়োগ? 15% বিনিয়োগ। বিনিয়োগটা করা হয়েছে 31শে মার্চ। কবে করা হয়েছে? 31শে মার্চ। তার মানে মার্চের শেষে, তার মানে এপ্রিল থেকে আমরা শুরু করব। তার এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হচ্ছে? 9 মাস। কয় মাস? 9 মাস। তাহলে আমরা বিনিয়োগের সুদটা বের করে নিই। এখানে আছে 50,000। কত হাজার? 50,000 গুণন কত পার্সেন্ট? 15%। গুণন কয় মাসের বের করবো আমরা? 9 মাসের। কত মাসের?
9 মাস, আর ভাগ দিব কত দিয়ে? 12 তে। তাহলে এই উত্তর বের হয়ে যাচ্ছে আমাদের একবার নিচেরটা, কতটা? 5,625 টাকা। এখানে যেহেতু মোট বিনিয়োগের সুদের কথা বলা আছে, এখানে যে 1500 টাকা আছে, ওইটা 1500 টাকাটা কিন্তু এর ভিতরে ঢুকে আছে, এই 5,625 এর ভিতর কি আছে? ঢুকে আছে। তাহলে উত্তর হবে কোনটা আমাদের? 25-এর গ। 25-এর গ, 5,625 টাকা। এরপর দেখি আমরা 26 নম্বর কি বলা আছে। 26 নম্বরে বলা আছে অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় যেগুলা আমাদের কি হয়, অপরিচালন ব্যয় বলতে খরচ আমাদের। এখানে দেখো বিনিয়োগের সুদ আছে, কি আছে? বিনিয়োগের সুদ, এটা তো আমাদের আয়। এরপর আছে কি? ঋণের সুদ, এটা কিন্তু অপরিচালন ব্যয়। আর একটা কি আছে? বিবিধ খরচ, এটা হলো অপরিচালন ব্যয়, মানে প্রতিষ্ঠানের পরিচালনার বাইরে যে ব্যয়গুলো হয়। তাহলে এটার উত্তর হলো 2 এবং 3। তাহলে 2 এবং 3 আছে গ তে, 2 ও 3। তারপর আমরা 27 নম্বরে যাব। কয় নম্বর? 27। কোন ব্যবসায়ের মূলধনের হ্রাস ঘটায়? কোনটি ব্যবসায়ের মূলধনের হ্রাস ঘটায়? আচ্ছা, কি হলে ওই কমে? এ সমান এল প্লাস ওই। আচ্ছা, প্রতিষ্ঠানে যদি ব্যয় হয়, খরচ হলে কি ওই কমবে না? অবশ্যই খরচ হলে কি কমবে? ওই কমবে। তাহলে এখানে আছে কোথায়? ব্যয় আছে খ নম্বরে। তাহলে 27-এর উত্তর হবে খ। উত্তর হবে ব্যয়। উত্তর কি? ব্যয়। এরপর দেখছি 28 নম্বর। 28-এ কি আছে? পুঞ্জীবিত অবশ্যই কোন ধরনের হিসাব? আমরা সবাই জানি যে পুঞ্জীবিত অবচয়টা আসলে কি, যে প্রত্যেক বছর অবচয় কি বাড়তে থাকে, যেটা সেটা কি বলে? পুঞ্জীবিত অবচয়। এটা এক প্রকার বিপরীত সম্পদ। এটা এক প্রকার কি? সম্পদের বিপরীতে এই জিনিসটা ঘটে, এটা বিপরীত সম্পদ। এটা আছে গ নম্বরে। উত্তর হবে বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ। 29 নম্বর দেখি আমরা। 29-এ কি বলা আছে? 29-এ বলা আছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা? মানে পাওনাদার অবশ্যই বাইরের ব্যক্তি, ব্যবস্থাপক এ তো প্রতিষ্ঠানেরই ব্যক্তি, এ তো প্রতিষ্ঠানে বসে থাকে ব্যবস্থাপক। আর কে আছে? সরকার। সরকারও হলো বাহিরের ব্যক্তি, সরকারও কি? বাইরের ব্যক্তি। তাহলে উত্তর হবে 1 এবং 3। তাহলে 1 এবং 3 আছে খতে। তাহলে 1 ও 3, এটা কে কে? পাওনাদার ও সরকার। পাওনাদার ও সরকার। লাস্ট নাম্বার 30। কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? আসলে বিক্রয়ের সাথে কি জড়িত? ডেবিট নোট না ক্রেডিট নোট? ডেবিট নোট হলো ক্রেতার সাথে জড়িত, আর বিক্রয়ের সাথে জড়িত হলো ক্রেডিট নোট। তাহলে আমাদের উত্তর কতে আছে? কতে আছে কি? ক্রেডিট নোট। উত্তর ক। কি নোট? ক্রেডিট নোট। ক্রেডিট নোট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি চেষ্টা করলাম 30টার সমাধান দিতে। এর ভিতর কোনো ভুল ত্রুটি হতে পারে দুই একটা, তোমরা সবাই মিলাই নেবা। আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।